হুম, রেকর্ড দেওয়া শুরু করলাম। তো স্ক্রিনে যেটা বলছিলাম যে আমরা অ্যাপ্লিকেশন এরিয়াজ অফ কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস এটা নিয়ে টার্গেট ছিল, কিন্তু আমরা রিভিউর মধ্যে একটা অংশ আমাদের শেষ হয়নি আগে, সেটা ছিল তোমার ফ্যাব্রিকেশন, এপিটেক্সিয়াল গ্রোথ, এগুলো রিলেটেড। তো এগুলো রিলেটেড কিছু কন্টেন্টস তোমাদের স্ট্রিটম্যানের বই থেকে দেখিয়েছি, এবং কিছু ভিডিও লিংক আমি শেয়ার করেছি ভিডিওগুলো, এবং পরে লিঙ্কটা শেয়ার করেছি। তো আজকে অ্যাপ্লিকেশন এরিয়াতে ঢুকবো ব্রেনানের বই থেকে। আমি ব্রেনানের বইতে চলে যাচ্ছি। ব্রেনানের বইটাকে একটু ছোট করি। হুম, তো এখানে তোমাদের এই এগুলো হচ্ছে থিওরিটিক্যাল ডিসকাশন ব্রেনানের বই, কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাপ্লিকেশনে চলে যাই। এটা হচ্ছে ব্রেনানের 1.32, 1.2, সেমিকন্ডাক্টর ডিভাইসেস ফর টেলিকমিউনিকেশনস ফিল্ড। তো এখানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের কন্ট্রিবিউশনটা আমরা দেখবো। অলদো তোমাদের কিন্তু রিসার্চের উপর আমি কি কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছি? দেই নাই না? রিসার্চের কথা তো ছিলও না, তোমাদের অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা আচ্ছা। তো although the largest part of the semiconductor industry is devoted to silicon integrated circuit technology and CMOS in particular, the rapid growth of telecommunication industry has stimulated significant growth in different part of the semiconductor industry. অর্থাৎ সিলিকন খালি না, অন্যান্য পার্টেও চলছে, এবং তার মধ্যে একটা হলো কম্পাউন্ড সেমিকন্ডাক্টরস। The total worldwide semiconductor market has exceeded $200 billion in sales in 2000, অনেক আগের খবর। 15 বিলিয়ন ফর দিস অ্যামাউন্ট ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য কম্পাউন্ড সেমিকন্ডাক্টর প্রোডাক্টস। তখন এটার তোমার 200-র মধ্যে 15 মানে হচ্ছে 7.5% ছিল। তো nevertheless, compound semiconductors have undergone a dramatic increase in sales over the past decades, মানে 90-এর দশক, 30 বছর আগের কথা, from the early to late 1990s. Shipment of compound semiconductor device products has increased over fourfold. Much of the rapid growth in compound semiconductor products has occurred in telecommunications, এবং এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের অ্যাপ্লিকেশনসটা চলে গেছে টেলিকমিউনিকেশন ফিল্ডের দিকে বেশি। যেমন গ্যালিয়াম আর্সেনাইড হচ্ছে একটা সেমিকন্ডাক্টর, এটা মাইক্রোওয়েভ সিগন্যাল অসিলেটর হিসেবে ইউজ হয়। তারপর এরকম অনেক কম্পাউন্ড সেমিকন্ডাক্টরই আছে টেলিকমিউনিকেশন ফিল্ডের সেন্সর হিসেবে বা লাইট ডিটেকশনের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে ইউজ হয়ে থাকে, সোর্স হিসেবে ইউজ হয়ে থাকে। তো ওয়িং টু দ্য এক্সপানশন ইন দ্য বোথ ওয়্যারলেস অ্যান্ড ওয়্যার্ড ফাইবার অপটিক কমিউনিকেশন, আমি যেটা বললাম লাইট সিস্টেম, ফাইবার অপটিক কমিউনিকেশন তোমার 3-2-তে পড়েছো, পরেও যদি ইলেকট্রিক সাবজেক্টও নিয়ে থাকো তাহলে সেখানেও পড়েছো বা এখন পড়তেছো। সেটা হচ্ছে যে অপটিক্যাল ফাইবারে ভিতরে কোর থাকে, বাইরে ক্ল্যাডিং থাকে, এবং সেই সিস্টেমের মধ্যে লাইট প্রপাগেট করা যায়, সেই লাইটটা তৈরি করতে হয় এবং ডিটেক্ট করতে হয়। তো এই তৈরি ডিটেকশনের সাইডে তোমার ওই কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ব্যবহার আছে। তো projections indicate that due to the rapid growth of telecommunication industry, the sale of compound semiconductor products will grow more ইত্যাদি। The most important compound semiconductor products used in fiber optic networks are optoelectronic devices, ঠিক আছে? অপটোইলেকট্রনিক ডিভাইস মানে যারা ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইটে কনভার্ট করে অথবা লাইটকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে। তোমাদের 3-2-তে একটা এক্সপেরিমেন্ট থাকার কথা ছিল, যদি ভিডিও দেখায় থাকে বা যদি তোমরা পড়ে থাকো হাতে নাতে, যে লাইটের একটা এক্সপেরিমেন্ট ছিল অপটিক্যাল কমিউনিকেশনে। সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালকে লাইটে কনভার্ট করার টেকনিকও ছিল, ছোট এলইডি, আর তারপর ডিটেকশনের জন্য ফটো সিস্টেমও ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই আরেকটা জিনিস হচ্ছে লেজার্স। আচ্ছা, তো লেজার্সও লাইট তৈরি করে। এলইডি এবং লেজার দুজনেই লাইট তৈরি করে, কিন্তু দুজনের টেকনিকের মধ্যে ডিফারেন্ট থাকতে পারে, কিন্তু দুজনের মধ্যেই তোমার এই ধরনের কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইস, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থাকতে পারে। এবং ডিটেক্টরস, আমি যেটা বললাম লাইট থেকে ইলেকট্রিক্যালে কনভার্ট করে। Semiconductor lasers are made exclusively from compound semiconductors since these materials have direct band gaps, ঠিক আছে? তো লেজারের কথা এই জন্য আসলো যে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ হলে, ওই যে আমাদের যে ছেলেটা বেশি প্রশ্ন করে ও জিজ্ঞেস করছিল এই যে এই জিনিসটা ই ভার্সেস কে যে গ্রাফ, সেখানে তোমার কন্ডাকশন ব্যান্ডে কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকতে পারে। এই মাঝখানের পয়েন্টটা হলো তোমার সেই গামা পয়েন্ট, আর এদিকে তোমার এক্স এল এগুলো থাকতে পারে। তাহলে ট্রানজিশনটা যদি গামা পয়েন্টে হয়, মানে একই কে তে হয়, এদিকে কে, ই ভার্সেস কে যদি হয়, তাহলে এটা উপরেরটা কন্ডাকশন ব্যান্ড, নিচেরটা ভ্যালেন্স ব্যান্ড। তাহলে এই বরাবর যদি ট্রানজিশন হয়, তাহলে উপর থেকে নিচে একটা ইলেকট্রন যদি পড়ে, এবং এরকম যদি কন্ডাকশন ব্যান্ড হয়, এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়,
উপর থেকে একটা ইলেকট্রন নিচে পড়াটাকে কি বলে? এটাকে বলে রিকম্বিনেশন। তো রিকম্বিনেশন হলে তখন এখান থেকে লাইট এমিট হবে। কাজেও এটা যদি তোমার সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হয়, তাহলে সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল থেকে লাইট এমিট হবে। আচ্ছা, কিন্তু যদি এটা ডাইরেক্ট না হতো, তাহলে কন্ডাকশন ব্যান্ডের মিনিমামটা তোমার এরকম না হয়ে হয়তো এদিকে হতো, মানে গামা পয়েন্টে না হয় এক্স পয়েন্টে হতো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার যেমন সিলিকন, যেমন সেক্ষেত্রে কিন্তু ট্রানজিশনের সময় মাঝখানে একটা ইন্টারমিডিয়েট লেভেলে সে পড়ে, তারপর হয়তো গামাতে আসে, তারপর পড়তে পারে। কাজে এটার এই যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, তখন এখানে কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টের মধ্যে যদি তোমার ইলেকট্রনটা পড়ে, তাহলে সেটা কি হয়, সেক্ষেত্রে তোমার ইলেকট্রন তো উপরে বেশি এনার্জিতে ছিল, তার মানে এখান থেকে যদি নিচে পড়ার সময় ডাইরেক্ট না পড়ে এরকম একটা ডিফেক্ট লেভেলে যদি সে পড়ে, তাহলে তার বেশি এনার্জির থেকে কম এনার্জিতে পড়ার সময় যে এক্সট্রা এনার্জিটা সে ছেড়ে দিবে, সেই এনার্জিটা সে ল্যাটিসের অ্যাটমে ট্রান্সফার করে। তার ফলে এটা ল্যাটিসের অ্যাটমের ভাইব্রেশন বেড়ে যায়, বেড়ে গেলে তখন এটা টেম্পারেচার হিসেবে ইয়ে হয়। কাজে তখন এনার্জিটা লাইটে কনভার্সন এই এই অবস্থায় হচ্ছে না ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। কাজে ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তোমার ইয়া হবে, এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলো, ওই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলো তোমাদের কাজে লাগবে অপটিক্যাল কমিউনিকেশন ফিল্ডে। আচ্ছা, তারপরে ওইটা তো ডিলিট করা হলো না, হয়ে গেল, যে হয়েছে। হ্যাঁ, অ্যানোটেট রাখলাম, ক্লিয়ার অল রাইটস। আচ্ছা, তারপরে আবার অ্যানোটেটে গেলাম। আচ্ছা, তো ফর দিস রিজনস এখানে কি বলতেছে, and in contrast silicon is an indirect band gap semiconductors and currently cannot laze. Laze মানে, laze হচ্ছে একটা ভার্ব, মানে যারা তোমার লাইট এমিট করে, এই ঘটনাটাকে বলা হয় লেজ করা। তো এখানে তুমি ধরো এই যে আবার যদি উপরে যাই, লেজার সিস্টেমে হয় কি, 4 লেভেল লেজার সিস্টেম থাকে। তোমার লেজার সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে উপর থেকে নিচে ইলেকট্রন পড়বে, কিন্তু 4 লেভেল লেজার সিস্টেমে মাধ্যমে কিন্তু উপর থেকে মানে লেজার সিস্টেমটা যদি তোমার সাস্টেইন করতে হয়, তাহলে উপরের পপুলেশন বেশি থাকতে হবে। তো উপরের পপুলেশন ইলেকট্রনের বলো বা যে অ্যাটমের বলো, যেগুলো যদি বেশি থাকতে হয়, তাহলে নিচের থেকে তাদেরকে উপরে একটা পাম্পিং করা হয়। পাম্পিং করে সাধারণত কি হয়, উপরে পপুলেশন কম থাকে ইলেকট্রনের যেটা বলো, তো সে পপুলেশনটাকে ইনভার্ট করা হয়। এই জিনিসটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। তো পপুলেশন ইনভার্সনের পরে তারপর ওই মাঝখানে দুটো লেভেলের মধ্যে লেজিং হয়, এটাই হচ্ছে তোমার লেজিং যেখানে হচ্ছে। আর এই নিচের থেকে উপরে তোলাটাকে বলা হয় পাম্পিং। তো এই যে ঘটনাটা ঘটতেছে, তো ইনডাইরেক্ট সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস এন্ড কারেন্টলি ক্যানট লেজ, তো ওই সিলিকন টিলিকন টাইপের এরা তো আর এখান থেকে এখানে পরে লাইট এমিট করতে পারবে না, মাঝখানে পড়বে, তারপর টেম্পারেচারের মাধ্যমে এনার্জি ছাড়বে ইত্যাদি, কাজে ওরা লেস করতে পারবে না। কারা করবে? ডাইরেক্ট গুলো। তো ইন এডিশন ডাইরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়ালস মেক মোর এফিশিয়েন্ট ফটো ডিটেক্টরস। ফটো ডিটেক্টরস কি? ফটো ডিটেক্টরস মানে লাইট পড়লে এই সেমিকন্ডাক্টরটার এই এখান থেকে ইলেকট্রনটা উপরে চলে যাবে, উপরে চলে গেলে তখন সে একটা কন্ডাকশনের সুযোগ থাকছে। কাজে লাইট থেকে ইলেকট্রনে, সরি, অপটিক্যাল এনার্জিটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। তো কাজে সে সমস্ত হিসাবে তারা কি হচ্ছে, তাহলে এটা ফটো ডিটেক্টর হিসেবে কাজ করবে, লাইট থেকে ডিটেক্ট করে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে সেন্স করবে। আচ্ছা, তো ফর অপটো ইলেকট্রনিক কোম্পানি ইন্ডাস্ট্রি ইউটিলাইজ প্রাইমারি কম্পাউন্ড সেমিকন্ডাক্টর, এবং এখানেও কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ব্যবহার। Although the overall market for optoelectronic devices is small compared to that for CMOS, it is still substantial. Revenue in 2000 for optical components হচ্ছে $10 billion টোটাল, যেটা forecast predict that worldwide optical component will exceed $19 billion, মানে 3 বছরে দ্বিগুণ মতো হবে আর কি। এটা 2000 সালের প্রেডিকশন, জাস্ট অ্যাবাউট ডাবলিং ইন 3 to 4 years। তাহলে এই হিসাবে যদি চিন্তা করো, ওই হিসাবে যদি লেটেস্ট ডাটা যদি এই বইয়ে নাই, তাহলে তুমি 2003 থেকে 6 গেলে 40, 6 থেকে 9 গেলে বা 10 গেলে 80, হ্যাঁ, 10 থেকে 14তে গেলে ধরো 1 লাখ, 1.6, 160, তারপর 320, মানে 500 বিলিয়নের মতো এখন যাওয়ার কথা আর কি। আচ্ছা, তো the interested reader is referred to as the book of Brennan for a discussion of optical device.
তোমরা ইন্টারেস্টেড তো এখন এই সাবজেক্টের জন্য যেটুকু লাগবে ওইটুকু ইন্টারেস্টেড হবা। আচ্ছা, the compound semiconductor industry developed from military electronics needed for microwave and millimeter waves, এই যে গান অসিলেটর যেটা বললাম, for these applications including radar and satellite based communications। তাহলে কমিউনিকেশনের উপরের যেটা প্যারাটা ছিল সেটা জেনারেলাইজড কমিউনিকেশন সিস্টেম, সেটা বলা হয়েছে লোকাল মানে জেনারেল পাবলিকের, কিন্তু মিলিটারি ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এই সেমিকন্ডাক্টর কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডেভেলপ করা হয়েছে অনেক জায়গায়, এবং মাইক্রোওয়েভ এবং মিলিমিটার ওয়েভ সিস্টেমের এবং রাডারের জন্য, এই স্যাটেলাইট বেসড কমিউনিকেশনের জন্য। ঠিক আছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে যারা মিলিটারি ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করেন তারা গোপনীয়ভাবে যেভাবে হোক অ্যাডভান্স কান্ট্রিগুলোতে রিসার্চ চলতে থাকে। এবং cost was considered a secondary metric to performance. With the advent of microwave commercial electronics, the metrics have changed. The figure 1.2.1 shows the increase in frequency for commercial electronics over the past 2 decades. দেখতেছি figure 1.22 shows the progression of technology। ঠিক আছে, তাহলে দেখো আচ্ছা এটা হচ্ছে y axis টা দেখো, frequency of high volume commercial applications। ঠিক আছে, তো এটা তো তোমরা অলরেডি জানো, আরো ডেভেলপ করছে, এটা তোমার 2000 সালের খবর। ডিজিটাল ফোন 2.4 গিগাহার্টজ, ওই যে তোমার এটা কি বলে 3G ওই WCDM ওই এলাকাটা এখানে বলা হয়েছে। তো তারপর তো আরো বেড়ে টেড়ে অনেক কিছু হয়েছে আর কি। তো এই ধরনের একটা গ্রাফ ফলো করে আর কি ফ্রিকোয়েন্সি বাড়াটা। আর নিচেরটা হচ্ছে টেকনোলজি ম্যাচুরিটি। টেকনোলজি ম্যাচুরিটি বলা হচ্ছে যে ডিকেডস, ইয়ার্স, মান্থস এভাবে বলা হয়েছে এখানে ডেভেলপমেন্ট টাইম ফ্রেম। আচ্ছা ঠিক আছে, এটা কোন দিকে অ্যারোটা দেখাইছে, টেকনিক্যাল ফোকাস এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস। ঠিক আছে, তাহলে একদম ডান দিকে এখানে এরিয়া গুলা বলা হয়েছে যে ইউনিভার্সিটি, ইন্ডাস্ট্রি, রিসার্চ ডেভেলপমেন্ট ল্যাবে কাজ হয়, মিলিটারি সিস্টেমে হয়, কমিউনিকেশন স্যাটেলাইটস নিয়ে হয়, অ্যাভিয়নিক্স হয়, অটোমেটিভ ইন্ডাস্ট্রি, ওয়্যারলেস বেস স্টেশন মোবাইলে, পোর্টেবল ওয়্যারলেস ইত্যাদি। এদিক থেকে আস্তে আস্তে এরিয়াগুলো বলছে কি কি জিনিস দেখা হয়, রিসার্চ করে একটা প্রমাণ প্রমাণ বের করা হয়, তাহলে পারফরমেন্স গুলোকে অপটিমাইজ করা হয়, রিলায়েবল কিনা দেখা হয়, কস্ট বেনিফিট দেখা হয়, স্কেডিউলিং করা হয় কিভাবে অ্যাপ্লিকেশনে যাবে, তারপরে আরই কস্ট বলছে ভলিউম ম্যানুফ্যাকচারিং, তারপর বড় আকারে ম্যানুফ্যাকচার হয়, এভাবে লাইনটা আগায়। এটাই তো দেখতেছি বলতেছে টেকনোলজি ম্যাচুরিটি, প্রোগ্রেশন অফ টেকনোলজি ড্রাইভার্স এন্ড ইনস্ট্রাকচার। এটা আমাদের এখন জাস্ট ওইভাবে মুখস্থ করার কিছু নাই, এগুলো এগুলো জাস্ট নলেজের জন্য রাখবো আর কি। আচ্ছা, তারপর দ্বিতীয় প্যারাতে একটা কথা বলা হয়েছিল যে অ্যাডভান্সেস ইন তৃতীয় প্যারাতে এপিটেক্সিয়াল গ্রোথ যেটা বললাম, the process of technique for producing atomically smooth heterojunctions। হেটেরোজাংশন মানে কি, তোমার এপিটেক্সি মানে কি, এপিটেক্সি আর হেটেরোজাংশন কিন্তু একটা একটার সাথে জড়িত। গতকালকে বললাম না 4 রকম হতে পারে, সাবস্ট্রেট লেয়ার এবং এপিটেক্সিয়াল লেয়ার দুজনে একই রকম হতে পারে, তাহলে হোমো। তারপরে দুটা দুই রকম হতে পারে, হেটেরো। তারপরে মধ্যে আবার সিউডো আছে, যার মানে দুইটা একরকম হলেও একটা দুইটা দুই টাইপের, আবার দুইটা দুই রকম আবার দুইটা দুই টাইপের, এরকম একটা চতুর্থ কম্বিনেশন হতে পারে। এই সমস্ত টেকনিক গুলো খুবই সফিস্টিকেটেড। এই টেকনিক গুলো যত বাড়ছে এবং অ্যাটমিক লেভেলে কাজ চলছে, স্মুথ কাজ চলছে, ততই কমার্শিয়াল প্রোডাক্টের ব্যবহার বেড়ে গেছে, এটাই বলা হয়েছে এখানে। এবং তার মধ্যে আমি গত ক্লাসে যেগুলো বলছিলাম মলিকুলার বিম এপিটেক্সি, ওইটা এটা আরেকটা আছে এমওসিভিডি, এগুলা বলি নাই কিন্তু আছে, এগুলা যারা ইন্টারেস্টেড দেখবা। টুডে বোথ টেকনিক্স হ্যাভ বিন স্কেল ফর মাল্টি ওয়েফার গ্রোথ and are being used for the commercial production of heterojunction based optical and electronic devices. সাইজ অফ গ্যালিয়াম আর্সেনাইড কম্পাউন্ড বললে কিন্তু বেসিক, ওখানে যেমন সিলিকনটা হচ্ছে বেসিক বলি, জার্মানিয়ামটা আসে, এখানে যেমন প্রথমেই আসে গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফেট, has also been affected manufacturing and cost size due in part of the economics of scale in the numbers of circuits produced per wafer run and the fact that much process equipment developed originally for silicon accommodates minimum wafer size। আচ্ছা, এখানে ফ্রন্ট এন্ড রেডিও একটা ছবি দিছে, সেখানে রেলিভেন্ট কিনা আমি বলতে চাচ্ছি না, কমিউনিকেশন সিস্টেমে ইউজ হয় গ্যালিয়াম আর্সেনাইড, এখানে মেইন পয়েন্ট। আচ্ছা, the front end of a radio provides a model system for both military and commercial applications. Device engineering for military applications consisted
primarily of pushing the limits of performance with frequency. The power amplifier and low noise receiver most strongly levers the performance advantage of gallium arsenide. তো সিগন্যালের স্ট্রেংথ বাড়ানোর জন্য অ্যাম্পলিফাই করতে পারে, এবং সিগন্যালের যে নয়েসের রিসিভ যখন করবে সিগন্যাল, তখন তোমার সিগন্যালের নয়েসের ইফেক্টটা তোমার আসল সিগন্যালের চেয়ে যাতে কম থাকে, সেজন্য সেগুলোকে আপডেট করতে হয়, রিজেনারেট করতে হয়, ইত্যাদি অনেক জিনিসপত্র আছে। তো সেই সমস্ত ক্ষেত্রে গ্যালিয়াম আর্সেনাইডের কন্ট্রিবিউশন আছে। Output power and noise figures as function of frequency domain for C and W band. এগুলো হচ্ছে গিগাহার্টজ রেঞ্জের ব্যান্ড। তো were enhanced through device design and development and new heterojunction systems. ঠিক আছে, তার মানে একটা ম্যাটেরিয়াল দিয়ে একটা ডিভাইস তৈরি করবা, সেই ডিভাইসটা একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি রেঞ্জে হয়তো কাজ করবে, অন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করবে না। তো কাজেই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমার তো ব্যবহার লাগতে পারে, এক একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমার ব্যবহার লাগতে পারে, ব্যবহারের জন্য আমার ডিভাইস লাগবে। এখন সেই ডিভাইসটা ওইভাবে ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জের মতো করে তৈরি করতে হবে। তো সেটা হেটেরোজাংশন ডেভেলপমেন্টের মাধ্যমে করা সম্ভব হয়েছে অনেক ক্ষেত্রে ডিভাইস ডিজাইন করে। So today these heterojunction devices are being re-engineered for commercial applications. Power amplifier PA is the critical portion of the radio frequency front end of a wireless system. ঠিক আছে, পাওয়ার অ্যাম্পলিফায়ার কি এখানে বলছে? জি স্যার বলছে। কোন জায়গায়? স্যার ড্রাইভারের পাশে। ড্রাইভারের পাশে তো পিএ, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ট্রান্সমিশন সাইট, ডুপ্লেক্স ফর্মে দেখানো হয়েছে, যেটা সিগন্যালটা অ্যান্টেনা দিয়ে ট্রান্সমিটও করতে পারবে, আবার রিসিভও করতে পারবে সুইচিং এর মাধ্যমে। তো যখন ট্রান্সমিট করব, সবকিছু তৈরি করে ফাইনালি আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ার দিয়ে পাঠাবো। তো তখন আমাদের ওই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর সেই পাওয়ার অ্যাম্পলিফায়ারের ভেতরের ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে। ঠিক আছে, তো সেটা বলছে is the critical portion of the radio frequency front end and wireless system as a whole. So as mentioned above, the primary applications of PAs are handsets and base stations. The major trends that influence the device performance for PAs are cost, consumer use, and standards. এগুলো তো সব ক্ষেত্রে কমন। Cost is an obvious driver in commercial systems. Some consumer use contents are weight and talk time. Obviously, a handset must be compact and have little weight, ইত্যাদি। কাজেই তোমার কম্পাউন্ড সেমিকন্ডাক্টর গুলোতে ওয়েটের ব্যাপারে মানে আমাদেরকে বিবেচনা নিয়ে ডিভাইস গুলো তৈরি করার চেষ্টা করতে হবে, যাতে, এবং ভবিষ্যতে যত জেনারেশন বাড়তেছে তত এটা থার্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এগুলোতে ওই রকম ডিভাইস প্রয়োজন হচ্ছে, ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জে যেতে হবে। এই কথাবার্তাগুলো এখানে আছে, সব বলতেছি না। হেটেরোজাংশন ডিভাইসেস ইঞ্জিনিয়ারিং রিকোয়ার্স, এখানে শব্দটা খুব ইন্টারেস্টিং, হেটেরোজাংশন ডিভাইস ইঞ্জিনিয়ারিং। ওই ম্যাটেরিয়াল নিয়ে তোমাকে ইঞ্জিনিয়ারিং করে ডিভাইসটা একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য তৈরি করা, requires much stronger coupling to system requirements. An example is the design for high linearity in power amplifiers. Linearity মানে কি? ইনপুট আউটপুটের মধ্যে যে রিলেশনটা সেটা লিনিয়ার হবে, এটা দ্বিগুণ হলে ওটা আউটপুটও দ্বিগুণ হবে, এটা 4 গুণ হলে আউটপুটও 4 গুণ হবে, এই ধরনের যদি ডিভাইস চাও, তো সেটা এই পিএ তে চাও, যদি পাওয়ার অ্যাম্পলিফায়ারে যদি চাও। এটার ক্ষেত্রে চ্যাপ্টার 3 তে আমরা যখন যাব, মানে heterojunction field effect transistors can be designed through control of the doping profile or by choosing an enhancement mode device as opposed to the depletion mode device. তো এই কন্ট্রিবিউশন গুলা আসতে পারে, এবং যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ এইচএফইটি পড়ার সময় এগুলো ডিসকাস করব। আরেকটা হচ্ছে এইচএফইটির মতে আরেকটা হচ্ছে এইচভিটি। প্রথমটা হচ্ছে ফেটের হেটেরো ভার্সন, দ্বিতীয়টা হচ্ছে বিজেটির হেটেরো ভার্সন। তো এইচভিটি হচ্ছে হেটেরো জাংশন বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো সেখানে কালেক্টর আছে না, ট্রানজিস্টরতে এমিটার বেস কালেক্টর থাকে। দ্য কালেক্টর থিকনেস এন্ড ডোপিং প্রোফাইল স্ট্রংলি এফেক্ট লিনিয়ারিটি। তো কাজে দেখো, এখানে কালেক্টর যেটা করবো সেটার থিকনেস নিয়ে আমরা রিসার্চ করতে পারি, রিসার্চ করে কোন থিকনেসে কোন ফ্রিকোয়েন্সিতে যাবে সেগুলা ব্যবহার করতে পারি, কোন থিকনেসের জন্য কোন ইয়াতে ব্যবহার হবে, লিনিয়ারিটি কোনটায় ভালো হবে, এইদিকে পয়েন্ট অফ ভিউ থেকে রিসার্চ করা যায়। ওগুলা নিয়ে আমরা বেসিকটা পড়বো। এন্ড ডোপিং প্রোফাইলস, ঠিক আছে, ডোপিং এর মাধ্যমে তোমার কি এইচবিটি মানে কি, ভিতরে নিশ্চয় পিএনপি আছে, তো পিএনপিটা হেটারো ফর্মে আছে, প্লাস তাদের মধ্যে কি পি করা মানে কি, ডোপিং করতেছো, পি টাইপের ডোপিং, এন টাইপের ডোপিং করতেছো, তো সেগুলোর একটা প্রোফাইল থাকে, কত রেটে করতেছো, কত পরিমাণ করতেছো, সেগুলোর উপরে লিনিয়ারিটি ডিপেন্ড করবে। তো কাজে এগুলা হচ্ছে
তোমার কেন এই প্রথমে তো এতক্ষণ বললো কমিউনিকেশনে ইউজে, কমিউনিকেশনের মধ্যে তারপরে ঢুকলো বললো যে পাওয়ার অ্যাম্পলিফায়ারের কেসটা বললো, এবং সেক্ষেত্রে এইচএফইটি এইচবিটি কিভাবে নিয়ে গবেষণা করে পার্টিকুলার অ্যাপ্লিকেশনের জন্য তুমি তৈরি করতে পারবা, সেই প্রবলেমটা এবং প্রবলেম সলিউশনের টেকনিক গুলো আমি ইনশাল্লাহ ডিসকাস করতে পারবো। The major challenges that next generation wireless system face are propagation loss। যে সিস্টেমের মধ্যে দিয়ে সিগন্যাল যাচ্ছে সেই সিস্টেমের মধ্যে দিয়ে সিগন্যাল স্ট্রেংথ আস্তে আস্তে কমতে থাকে, ম্যাটেরিয়ালের মধ্যে কমে, তারপর লং ডিস্টেন্সেও কমতে পারে। তোমরা অ্যাটেনিউশন একটা শব্দ জানো, স্ক্যাটারিং জানো, অনেক রকম ভাবে প্রপাগেশনের মধ্যে দিয়ে সিগন্যালের স্ট্রেংথ কমতে থাকে। শ্যাডোয়িং এবং মাল্টিপাথ ফিডিং, তোমরা ইন্টারফেরেন্স পড়ছো। ইন্টারফেরেন্স মানে কি, একটা সিগন্যাল ট্রান্সমিটার থেকে রিসিভারে যখন যাওয়ার পথে সে বিভিন্ন রাস্তা দিয়ে যায়, বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় আর কি মানে তোমার ফেস গুলা ইয়া হয়, তার মানে যখন রিসিভারে যায় তখন রিসিভারে সবগুলাই আবার ধরো বিভিন্ন রাস্তা দিয়ে আসে, রাস্তা 1, রাস্তা 2, রাস্তা 10 সব দিয়ে এসে, তো এগুলা এক একটা ফেজে আসে। তো একই সিগন্যাল এক একটা ফেজে আসলো, তো ফেজে আসলে যখন তুমি যদি দেখো সবগুলা ভেক্টর এডিশন যদি করো, যদি দেখা যায় মূল সিগন্যালের স্ট্রেংথের চেয়ে অনেক কমে গেছে, তাহলে ওইটাকে ফেডিং বলবো। এবং এটার কারণ হচ্ছে মাল্টিপাথ ফেডিং, মানে 10টা রাস্তা বললাম মাল্টিপাথ, ওই রাস্তা দিয়ে আসার ফলে এই ফেডিংটা হচ্ছে। এতে কিন্তু সিগন্যালে কোনো কোনো জায়গায় আবার সিগন্যাল ভেক্টর এডিশনটা এমন ভাবে হতে পারে সিগন্যাল কোনো কোনো জায়গায় বেড়েও যায়, তো ফেডিং এও হতে পারে। যেমন তোমরা এফএম রেডিও অনেক সময় বাসার কোনো কোনো জায়গায় দেখবা যে সিগন্যাল পাচ্ছ না, আবার কোনো কোনো জায়গায় পাচ্ছ, তার মানে ওখানে ওই মাল্টিপাথের ফলে দেখা যাচ্ছে যে সিগন্যালের স্ট্রেংথ হয়তো কমে গেছে, এই জন্য পাওয়া যাচ্ছে না। এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তো প্রোপাগেশন লস অ্যারাইজেস ফ্রম দ্য রিফ্লেকশন এন্ড স্ক্যাটারিং, এটা ম্যাটেরিয়াল দিয়ে হবে। রিফ্লেকশনটা তো আমরা জানি যে তুমি যদি মাইক্রোওয়েভ কমিউনিকেশন যাও, মাইক্রোওয়েভ কারা কারা ছিল জানি না, সাদাব জামানের ছিল মনে হয়, তো রিফ্লেকশন হয় মেটাল থেকে, তাহলে রিফ্লেকশন হয়ে সিগন্যাল বিভিন্ন দিকে ঘুরে টুরে যেতে পারে, তো সেখানে একটা লস হতে পারে। আর স্ক্যাটারিং হতে পারে মানে ওয়েভ লেন্থের কারণে, এটা অপটিক্যালের ক্ষেত্রে হতে পারে। অপটিক্যালে তার মেটাল না, অপটিক্যালে তোমার মিরর টাইপের যে সমস্ত সিস্টেম আছে সেখানে রিফ্লেকশন হতে পারে, ঠিক আছে। তো এখানে ওখানেও স্ক্যাটারিং হতে পারে। অপটিক্যালের যে ওয়েভ লেন্থ আর স্ক্যাটারিং অবজেক্টের যে সাইজ এগুলোর উপর ডিপেন্ড করে। আবার মাইক্রোওয়েভের ক্ষেত্রেও তাই। The loss is proportional to the square of the frequency and the distance to the nth power, ঠিক আছে। তাহলে এই যে প্রপাগেশন লসটা, তাহলে ফ্রিকোয়েন্সি যত বাড়বে তার স্কোয়ার অনুযায়ী লস বাড়বে, এন্ড দ্য ডিস্টেন্স টু দ্য nth পাওয়ার, আর ডিস্টেন্স যত বাড়াবা তার nth পাওয়ার হচ্ছে, ঠিক আছে। তাহলে যদি ডিস্টেন্স 3 কিলোমিটার হয়, nth পাওয়ার, এখন nটা কি, এটা মানে where n is 2 for free space, 4.35 for rural open space, 3 to 4.3 for urban space, ঠিক আছে। তার মানে মোটামুটি 3-4 এর মধ্যে থাকতেছে, তার মানে টু ডিস্টেন্সের টু পাওয়ার 4, ঠিক আছে। তার মানে এটাই মেইন মানে বলতে পারো রাডার টাটার ক্ষেত্রে যে ইকুয়েশন থাকে r⁴ হয় নিচে, তো ওইভাবে ওই রেটে এটা কমতে থাকে সিগন্যাল। তাহলে দুটো কারণে, ফ্রিকোয়েন্সির স্কোয়ারের সাথে সাথে আর ডিস্টেন্সের সাথে। তো objects such as autos or a buildings that temporarily block the base station and the receiver causes shadowing, ঠিক আছে। Multipath fading arising when signals are received after having taken multiple routes. Multipath fading can cause distortion which can lead to significant increase in the bit error rate। আচ্ছা, এখন বিট এরর রেটটা কি, এটাও তোমরা বিভিন্ন জায়গায় পড়তে পারো। সিগন্যাল গুলো তো সব ডিজিটালে কনভার্ট করে পাঠাচ্ছ, তাহলে এই সমস্ত বিভিন্ন রকমের যে লস, শ্যাডোয়িং, মাল্টিপাথ, প্রপাগেশন, এই লস গুলো করার পর সিগন্যাল যেটা রিসিভার পেলো সে তারপর আবার ইলেকট্রিক্যালে কনভার্ট করবে, আবার বিটে কনভার্ট হবে। এখন তুমি ধরো 25,000টা বিট পাঠালা, তার মধ্যে 22,000টা কারেক্টলি ডিটেক্টেড হলো, 3,000টা ভুল হলো, তাহলে এটাখানে বিট এরর রেট হচ্ছে 3,000 ডিভাইডেড বাই 25,000, ঠিক আছে। এরকম বিট এরর রেটটা যত কম থাকবে ততই তোমার মানে লস কে তুমি ওভারকাম করতে পারছো। তো এই জন্য তোমার সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করতে হবে। তো দ্য মোস্ট প্রমিসিং অ্যাপ্রোচেস টু কম্ব্যাটিং মাল্টিপ্যাথ ফেডিং আর অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স, এটা কমিউনিকেশন নিয়ে কথাবার্তা বেশি বলতেছে। আচ্ছা, সিডিএমএ এগুলা করে, ওএফডিএম যেটা হয় মাল্টি ক্যারিয়ার, যেখানে অনেকগুলো ক্যারিয়ার ইউজ করা হয় ফর ওয়ান চ্যানেল ইন প্লেস অফ সিঙ্গেল ক্যারিয়ার। ওএফডিএম এর মধ্যে এফডিএম মানে কি, এফডিএম মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্স, মানে এক একটা মেসেজকে তুমি এক একটা ফ্রিকোয়েন্সিতে ক্যারিয়ার দিয়ে মডুলেট করে পাঠাতে। তো অর্থগোনালে হচ্ছে অনেকগুলা
একই চ্যানেলের মধ্যে অনেকগুলো ফ্রিকোয়েন্সি তোমার হতে পারে, কিন্তু ফ্রিকোয়েন্সি সেম, অনেকগুলো সিগন্যাল হতে পারে, মানে সিগন্যাল ক্যারিয়ারটা সেম, কিন্তু অর্থগোনাল অবস্থায় থাকতেছে তারা, ফেজে থাকতে। অরিজিনাল সিগন্যাল ইজ ডিভাইডেড ইনটু মেনি ন্যারো ব্যান্ডওয়াইডস এন্ড সেন্ড বাই ডিফারেন্ট ক্যারিয়ার উইথ এ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, অরিজিনাল সিগন্যাল যেটা থাকে সেটা ছোট 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 ব্যান্ডওয়াইডে ভাগ করে তাকে আবার ডিফারেন্ট ক্যারিয়ারে ভাগ করে তারপর পাঠানো হয়। তো সিডিএমএ ইউটিলাইজেস স্প্রেড স্পেকট্রাম, এখানে কোড করা হয়, তোমরা জানো। তো ওয়ান অফ দ্য প্রিন্সিপাল অপারেটিং রিকোয়ারমেন্ট ইজ দ্য পাওয়ার অ্যাম্পলিফায়ার্স। তো যাই হোক, আমরা কমিউনিকেশন পড়ছি না, আমরা পড়তেছি, কম্পাউন্ড সেমিকন্ডাক্টর পড়তেছি। তো কাজে ওএফডিএম বলো, এই বলো, মাল্টিপ্যাথ ফিডিং কে ওভারকাম করতে চাও, যেভাবে করতে চাও, তোমার ওই পাওয়ার অ্যাম্পলিফায়ারে অপারেটিং রিকোয়ারমেন্টটা তোমার দরকার হবে, কোন রিকোয়ারমেন্টে তুমি যাবা এবং লিনিয়ারিটিটা কতটুকু। Why is linearity of power amplifier so important? Non-linearity in output of the power amplifier leads to power leakage out of the signal channel into adjacent channel. তাহলে এই সব লাইনটা খুব ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখতে পারো তোমার ইয়েতে, যদি প্রিন্ট করো বা নোট ডাউনও করে রাখতে পারো। কারণ পাওয়ার অ্যাম্পলিফায়ারের লিনিয়ারিটি কেন ইম্পর্টেন্ট, নন লিনিয়ারিটি থাকলে এটা সিগন্যাল পাওয়ার লিকেজ হবে, আউটপুট পাওয়ারটা লিকেজ হবে এবং পার্শ্ববর্তী চ্যানেলে সে লিক করতে পারে। The adjacent channel leakage is caused by third order intermodulation distortion. মানে এই নন লিনিয়ার মানে কি, লিনিয়ার মানে তো y is equal to mx, তাহলে নন লিনিয়ার মানে y is equal to mx স্কয়ার অথবা কিউব, তাহলে থার্ড অর্ডার হচ্ছে কিউবটা। ওই ধরনের অর্ডারের মানে যদি পাশের ইয়েতে ছড়িয়ে পড়ে, তোমার ওই এক্স কিউব যদি বলো, এক্স এর মধ্যে যদি কস ওমেগা টি থাকে, সে কস ওমেগা টি কে যদি কস কিউব ওমেগা টি করো, তাহলে কি হবে, 3 ওমেগা টি একটা টার্ম চলে আসে। ওই ধরনের খেললে অন্য ফ্রিকোয়েন্সিতে চলে যাবে, হুইচ ইজ ইন্টারমডুলেশন ডিস্টরশন, এবং সেকেন্ড হারমোনিক সিগন্যালস তৈরি হবে। অ্যাডিশনাল সিস্টেম কনস্ট্যান্ট রেজাল্ট ফ্রম দ্য কনস্ট্যান্ট, সীমাবদ্ধতা, রেজাল্ট ফ্রম দ্য কারেন্ট প্যাকেজিং ইন্টিগ্রেটেড সার্কিটস ইনটু মডেলস অফ আরএফ অ্যাপ্লিকেশনস, যেটা প্যাকেজিং এবং অন্যান্য ভিডিওটা কালকে যে দিলাম। A mixture of silicon circuits and gallium arsenide is common for front-end components. ঠিক আছে, তার মানে একটা মিক্সিং এলিমেন্টাল এবং কম্পাউন্ড। Clearly, a single material and circuit technology will lead to lighter and more compact circuits, therefore system. যদিও একটা ম্যাটেরিয়াল হলে ভালো হয়। However, each specific material and device technology offers specific advantage and disadvantage. Silicon germanium technology মানে 4-4 যেটা offers the advantage of heterojunction design to silicon technology but cannot address the RF limitations of the conducting silicon substrate. মানে তুমি যদি কম্পাউন্ড তৈরি করতে চাও, নিচে দিবা সিলিকন সাবস্ট্রেট, উপরে দিবা সিলিকন জার্মেনিয়াম দিয়ে আরএফ এ যদি ইউজ করতে চাও, তাহলে এখানে আরএফ এর যত রকমের রিকোয়ারমেন্ট আছে সবগুলো সে ফুলফিল করতে পারে না ঠিকমতো, এটা একটা লিমিটেশন। The conducting substrate introduces significant loss as the frequencies increase and therefore limits silicon as a monolithic microwave integrated circuit. ঠিক আছে, the figure 1.2.4 shows the performance of three technology: silicon BJT, AGBT, HEMET. As a function of matrices, each matrix is relevant to performance in different block. An ultimate solution to this problem is heterojunction integration of dissimilar materials and device. মানে আলটিমেট কথাতে ওরা নিয়ে গেল যে এলিমেন্টাল থেকে হেটেরোতে যেতে হবে। আচ্ছা, অ্যাডভান্স ম্যাটেরিয়ালস এন্ড প্রসেস টেকনোলজি আর ইউজড, এখানে একটা ছবি দিয়েছে, পারফরম্যান্স অফ থ্রি ডিভাইসেস silicon BJT, HBT, HEMET as a function of performance matrix. তাহলে এখন পারফরম্যান্স ম্যাট্রিক্স এর মধ্যে একটা বলতেছে হাই স্পিড কমিউনিকেশন, আর একটা বলতেছে লো নয়েজ অ্যাম্পলিফায়ার, আর একটা বলতেছে অসিলেটর, এদিকে দিচ্ছে গেট অ্যারে, এখানে হচ্ছে এডি কনভার্সনের জায়গাগুলা, এলএসআই হাই পাওয়ার অ্যাম্পলিফায়ার যেটা এতক্ষণ বললো, এটা এনইসির সোর্স থেকে পাওয়া তথ্য, আরো ক্রাইটেরিয়া আছে, নয়েজ গুলা কিরকম, তারপরে ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কত হ্যান্ডেল করতে পারবে, পাওয়ার কিভাবে কতটুকু হ্যান্ডেল করতে পারবে, ব্রেকডাউন ভোল্টেজ কি, ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে ওরা এইভাবে যে বক্সের মতো লাইনটা, সেটা হচ্ছে এইচবিটির ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে এগুলা কি তোমার এইচবিটির লো নয়েজ অ্যাম্পলিফায়ার, তাহলে এইচবিটি, অসিলেটর এইচবিটি, হাই স্পিড কমিউনিকেশন এইচবিটি, এইগুলাতে এইচবিটি। আচ্ছা, তারপর হচ্ছে ডট এভাবে দেখাচ্ছে, সেখানে হচ্ছে এইচইএমইটি, এখানে হচ্ছে এই যে এই
গ্রাফের মধ্যে দিয়ে কোথায় গেল এইচবিটি, আবার এখানে লিখছে কেন? স্যার মাঝখানে সাদা অংশটা হলো এইচবিটি, আর ডটটা হলো এইচএমটি, আর আরেকটা ডট আছে স্যার, ওইটা আচ্ছা হলো ঠিক আছে, আমি তাহলে পুরো ভুল বলছি। তাহলে তার মানে এইচবিটির রেঞ্জটা তাহলে সব দিকেই যাচ্ছে, তাই তো? জি স্যার। মানে হুম, ওই যে স্যার মাঝখানে যেটা একেবারে স্ট্রেট লাইন স্যার, ওটা। হুম, এটাই তো বুঝলাম। এই যে বাদুরের মতো যে ছবি যেটা বলতেছো, জি স্যার। তো সেটা তোমার এখানে হাই স্পিড কমিউনিকেশন রেঞ্জেরও কিছুটা অংশে যাবে, কিন্তু মানে এটা হচ্ছে ক্রাইটেরিয়া গুলা। পাওয়ার হ্যান্ডলিং এর ক্ষেত্রে আবার এদিকে যাচ্ছে, এরকম আর কি। দেখ, এই ছবিটা ক্লিয়ার এখন ডিসকাস করা যাচ্ছে না, তোমরা নিজেরা গবেষণা করো, আমি এখন করতেছি না এটা। আচ্ছা, তো এটা গেল তোমার কমিউনিকেশনে। এখন আমি একটু রোল কল করে নিই, এই ছবিটা নিয়ে গবেষণা করতে থাকলে পড়ো। আর এরপরে আমি ওই পরবর্তী যে অংশটা আছে সেটাতে যাবো। রোল নাম্বার আজকে হচ্ছে তোমার হচ্ছে 4142। রোল নাম্বার 1 তাসবির। তাসবির এই ঠিক মাঝখানে পালাইছে। 13। ইয়েস স্যার। আর আমি আসি স্যার, 001 স্যার, তাসবির আসি। আচ্ছা, থ্যাংক ইউ। স্যার 13 স্যার। হ্যাঁ, 13 পেয়েছি, থ্যাংক ইউ। 71। 71 মুশাররাত। 72 সাকিব। Sir, present, sir. So 72, sir. জি, থ্যাংক ইউ। নাফিউর 79। Yes, sir. আচ্ছা, 80 তানভীর আলম। ইয়েস স্যার। সাজিদ আহমেদ 81। Yes, sir. 83 শাহনিয়ান Yes, ময়ের। sir. তারপর 87। ইয়েস স্যার। 100। Yes, sir. 129। Yes, sir. 152। Present, sir. 163। Yes, sir. 164। প্রেজেন্ট স্যার। সাইফ, ফাহাদ সাইফ 123। পাওয়া যাচ্ছে না। ইয়েস স্যার। আসছো? জি স্যার। কালকে ছিলা? কালকে ছিলাম, পরে কারেন্ট চলে গেছিল তো অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। আচ্ছা, ঠিক আছে। 71 কি নাই না? 71 কে পেলাম না। আচ্ছা, এই ছবিটা নিয়ে আর ডিসকাস করতে চাচ্ছি না, কারণ কনফিউজিং। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরের ব্যবহারটা ওরা বলছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টরের ডিজিটাল কমিউনিকেশনে। একটু আগে এডি কনভার্সনের কথা আসছিল। তো প্রাইমারি ড্রাইভার অফ দ্য কমিউনিকেশন ইন্ডাস্ট্রি ইজ দ্য foreseeable feature is the ever-growing demand for rapid, efficient, accurate transfer of digital information. The recognition that all information can ultimately be digitized makes it possible to convey it through telecommunication systems. Among the many formats of digital informations are voice, audio, video, ityadi. One of the major issues that confronts telecommunications computing will be required the hardware in fiber optic and wireless communication system. তার মানে ঘুরে ফিরে আবার ওই ফাইবার অপটিক আর ওয়্যারলেসে ব্যাক করলো। The feature size is one of the most important parameters that dictates high speed device performance. ছোট হতে হবে। ফিচার সাইজটা হচ্ছে তোমার একটা আইসি ফ্যাব্রিকেশনের মধ্যে সবচেয়ে ছোট একটা এলিমেন্ট দিয়ে সেটাকে আইডেন্টিফাই করা হয়। এটাই আস্তে আস্তে কমতে থাকে, যত ডিভাইস ছোট হতে থাকে এটা কমতে থাকে। তো ইন এডিশন দ্য স্টোরেজ অফ ম্যাসিভ অ্যামাউন্টস অফ ডাটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি এই যে ডাটা স্টোর করতেছো তোমার কম্পিউটারে, বা এই যে আমরা যে ভিডিও লেকচার গুলো সেভ হচ্ছে, এটা আলটিমেটলি ভেতরে কিন্তু সেমিকন্ডাক্টর ডিভাইস এর ব্যবহারটা লাগতেছে, নাহলে সেভ করতে পারছো না। তোমার টেকনিকও একটা ব্যাপার আছে, কিন্তু ডিভাইসের সাইডটাও ইম্পর্টেন্ট, তাকে স্টোর করে রাখতে হবে। আগে তো ম্যাগনেটিক ছিল সব। তো ফর র্যাপিড রিট্রিভাল ট্রান্সমিশন অ্যান্ড প্রসেসিং রিকোয়ার্স ভেরি স্মল মেমোরি ডিভাইসেস। তাহলে মেমোরি ডিভাইসটা স্মল হতে হবে, ম্যাগনেটিক গুলোতে যেগুলো ছিল না। আর কিছু সিগন্যাল প্রসেসিং এর ব্যাপার আছে, তাই না? তুমি জেপেগ করছো, বিভিন্ন ফরম্যাট করতেছো, ক্রপিং করতেছো, সিগন্যালের কিছু অংশ কি বলে এক্সট্রাক্ট, কি বলে যে শব্দটা কি, ছোট করে ফেলতেছো সিগন্যালটাকে, তারপর আবার বড় করতেছো। এই যে বিভিন্ন রকম টেকনিক, সবগুলোতেই কিন্তু তোমার solid state semiconductor compound semi device লাগবে। Therefore, in both digital and analog electronics, the major drive is for continued miniaturization. And since it provides faster device operation and denser integrated circuits for memory and processing applications. এই তিনটা লাইন খুব ইম্পর্টেন্ট। এই তিনটা লাইনের মধ্যে যা বলছে এখানে সবগুলোর সামারি আছে। তো continued miniaturization will place device performance squarely within the quantum region, wherein the device physics is governed primarily by quantum mechanical effect, যেটা আমি বলছিলাম।
কাজে এই কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ডিভাইসের স্টাডি করতে গেলে আমাদের কোয়ান্টাম লেভেলে চিন্তা করতে হবে অনেক কিছু, যেহেতু পার্টিকেল নিয়ে আমরা ভাবতেছি এবং পার্টিকেল গুলার সাইজও কম, আবার তুমি ডিভাইস গুলোকে ক্রমাগত ছোট করতেছো, তো কাজে কোয়ান্টাম নলেজটা এখানে লাগবে। কোয়ান্টাম ডিভাইসেস ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ স্ট্রাকচারস উইথ ফিচার সাইজ কম্পারেবল টু অর লেস দেন দ্য ইলেকট্রন ডি ব্রগলি ওয়েভলেন্থ, ল্যামডা যেটা, or device in which charge quantization dominates the device physics. ঠিক আছে, the de Broglie wavelength in semiconductor less than 100 nanometer, ওই রেঞ্জে তোমার ডিভাইস গুলো থাকবে, ট্রানজিস্টর বলো যেটাই বলো। তো ডিভাইসেস উইথ ফিচার সাইজ ডাইমেনশনস, যার মধ্যে গেট লেংথ, তুমি যে মসফেট বানাচ্ছ, ওয়েল ওয়াইডস এটসেট্রা বিলো অ্যাবাউট 100 nanometer, then will generally exhibit quantum effects. So inspection of figure 1.1.3 shows that device size will be below 100 nanometer and begin to exhibit quantum effects in the near future in Moore's law if Moore's law continues. মানে Moore's law অনুযায়ী ছোট হইতে এমন একটা জায়গায় যখন 100 ন্যানোমিটার আসছে এবং আসছে অলরেডি, তো সেক্ষেত্রে তোমার কোয়ান্টাম নলেজটা দরকার হবে। So the highly dense memory chips will require very small half pitch wherein few electrons will be used to store a bit. ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। একটা বিটকে তুমি অল্প কয়েকটা ইলেকট্রনের মাধ্যমে তুমি ইউজ করতেছো স্টোর করতে। তো সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর, এটা কোয়ান্টাম জিনিস। সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টরের মধ্যে এসএসডি তে তোমাদের শেষের দিকে দেখাইছে কিনা মনে নেই আমার, তো সেখানে তোমার ওই আমরা যে পটেনশিয়াল ওয়েল বলি ওইরকম অনেকগুলো পটেনশিয়াল ওয়েল পরপর থাকবে এবং ইলেকট্রন গুলো ওই ওয়েল গুলোর মধ্যে কনফাইন্ড থাকবে এবং একটা ওয়েল থেকে আরেকটা ওয়েলে তার ট্রান্সফারটা হবে টানেলিং ইফেক্টের মাধ্যমে। এই ধরনের সিঙ্গেল ইলেকট্রন ট্রানজিস্টর কনসেপ্ট আছে। তো ডিভাইসেস ইন হুইচ এ সিঙ্গেল ইলেকট্রন রিপ্রেজেন্টস এ বিট, এবং সেখানে একটা ইলেকট্রন দিয়ে একটা বিটকে রিপ্রেজেন্ট করা হবে, সাংঘাতিক ব্যাপার, have already been made. Memory chips comprised of single electron transistor offer very high density random access memory. ডেনসিটি বুঝতে পারছো, অনেকগুলা একসাথে অল্প জায়গার মধ্যে থাকতেছে, দ্যাট ক্যান কনসিভলি স্টোর ভাস্ট অ্যামাউন্টস অফ ডিজিটাল ইনফরমেশন। তো কাজে এখানেও তোমার সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির প্রয়োজন। তো কোয়ান্টাম ডিভাইসেস নিড নট নেসেসারিলি বি মেড অফ সেমিকন্ডাক্টরস, নিউ ইলেকট্রনিক ডিভাইস হ্যাভ বিন মেড ইউজিং মলিকিউলস। ঠিক আছে, এখানে কিন্তু মলিকুলার ইলেকট্রনিক্স এর একটা ব্যাপার আছে, সেমিকন্ডাক্টর না। তো আমরা তো সেমিকন্ডাক্টরের মধ্যে আছে, মলিকুলের প্রশংসা করলে মুশকিল। তো লিডিং টু দ্য নিউ ফিল্ড অফ moletronics. The particular attraction of molecules for device development is that they are naturally 3-dimensional. ঠিক আছে, মলিকুলের মধ্যে তো অ্যাটম থাকে, অ্যাটম গুলা ধরো তিনটা অ্যাটম তিন দিকে থাকে, মানে ভাইব্রেট করতেছে, ঠিক আছে, তাদের মুভমেন্টটা 3-dimensional হবে, thus providing massive device densities. In addition, many molecules are self-reflecting, leading to interesting possibility that computers could be self-made. In this book, we discuss the working of various types of quantum devices and examining the possibility. ঠিক আছে, ওনারা যাই করুক, আমরা কম্পাউন্ডের মধ্যে থাকবো। এখন এই বইয়ের মধ্যে কি কি বলতে, তাহলে এখানে দুটো অ্যাপ্লিকেশন আজকে ওদের চ্যাপ্টার 2 তে পেলাম। একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়্যারলেস অপটিক্যাল কমিউনিকেশনের ক্ষেত্রে, আর একটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে। তারপরে এখনো সময় আছে আমাদের ওই কোর্স কন্টেন্টটা যদি যাই উইকলি ব্রেকডাউন, তাহলে অ্যাপ্লিকেশন এরিয়াজ এর মধ্যে আমরা দুটো এরিয়াকে আজকে কভার করেছি। এখন হচ্ছে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালস। আর এটাতে যাওয়ার আগে এখানে একটা জিনিস ছিল যে তোমরা যেটা এসএসডি তে পড়ছো যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনস এর ক্যালকুলেশন, যেটা আমি গতকালকে ওর প্রশ্ন উত্তরে বলছিলাম যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ক্যালকুলেশন গুলো একটু রিভিউ করব। এখন আজকে একটু করব, আগামী কালকে একটু করবো ইনশাল্লাহ। এটা নিম্যানের বই থেকে করার ইচ্ছা আছে, যেহেতু রিভিউ, কারণ আমরা এরপরে যখন ডিভাইসের মডেলিং এর ইকুয়েশন গুলো নিয়ে কাজ করব, তখন কিন্তু ওই ইকুয়েশন গুলা কোত্থেকে আসছিল সেটার ব্যাকগ্রাউন্ড দরকার হবে। তাহলে আমি নিম্যানে আবার গতকালকেও গিয়েছিলাম, আজকেও যাচ্ছি। আচ্ছা, এখানে কন্টেন্টসটা দেখে নি কোথায় আছে। চ্যাপ্টার 4 এ অ্যাপারেন্টলি, আচ্ছা, ডেনসিটি অফ স্টেটসটা আছে তোমার 3.4 এ, তাহলে 85 পৃষ্ঠায়, ওখানে যাই আগে।
85 পৃষ্ঠায় যাওয়ার চিন্তা যদি করি, এবার আমরা এটাকে 85 না বলে 70 বলি, না তাহলে 70ই আসছে, তাহলে 85 বলি। ডেনসিটি অফ স্টেটস, আচ্ছা একটু জিজ্ঞেস করি ডেনসিটি অফ স্টেটস, এটা হচ্ছে আমরা কেন এই ডেনসিটি অফ স্টেটস হিসাবে যাচ্ছি, রিভিউ করছি, কারণ আমরা যে কন্ডাকশন ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড ধরি, তো ইকুইলিব্রিয়াম ধরি, সেমিকন্ডাক্টরের কনসেন্ট্রেশনটা এন নট ধরা হয় কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যাকে, আর পি নট ধরা হয় ভ্যালেন্স ব্যান্ডে হোলের পরিমাণকে, তাই না? ইলেকট্রন গুলা হচ্ছে আসলে ওই স্টেটস গুলা ভর্তি থাকে, আর হোল গুলো হচ্ছে স্টেটস গুলা যদি খালি থাকে। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে কতগুলা ইয়ে আছে, ওটা কি বলে, হোল আছে, আর কন্ডাকশন ব্যান্ডে কতগুলা ইলেকট্রন আছে, সেটার ক্যালকুলেশনটা আমাদের ইম্পর্টেন্ট হয়। কাজে এদের চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে কারেন্ট কতটুকু হবে, সেই কারেন্টের মধ্যে হোল কারেন্টও আছে, ইলেকট্রন কারেন্টও আছে ইত্যাদি। ওই কারেন্টের হিসাব করতে পারার জন্য আমাদের এন গুলা বের করতে হয়। এন গুলার মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন ইন কন্ডাকশন ব্যান্ড পার ইউনিট ভলিউম, আর আই মানে তো কারেন্ট জানো, ঠিক আছে? আর কারেন্ট মানে কি? কারেন্ট মানে হচ্ছে চার্জ পার সেকেন্ড। চার্জের মধ্যে কি আছে? নাম্বার অফ চার্জ ইনটু প্রত্যেকের চার্জ। তো নাম্বার অফ চার্জ যদি তুমি বের করতে পারো, নাম্বার অফ ইলেকট্রন মানে কি? নাম্বার অফ চার্জ, নাম্বার অফ চার্জ ক্যারিয়ার, তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা কোথায় থাকে? কন্ডাকশন ব্যান্ডে থাকে। কাজে ওই ক্যালকুলেশনটার জন্য আমার এন নট লাগে। এখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটা কোথায় থাকবে? তুমি ক্লাসরুমে চেয়ারে বসে থাকো, তো সিমিলারলি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন গুলা কতগুলা স্টেটসে থাকে, এনার্জি স্টেটস বলা হয় কন্ডাকশন ব্যান্ডের এনার্জি স্টেটস। তো সেই এনার্জি স্টেটস গুলাকে আমরা বলবো, সেগুলা পার ইউনিট ভলিউমে কতগুলো থাকে, সেটা হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। এটা নিম্যানের বইয়ে 3.4 আমরা রিভিউ করেছিলাম। তো কাজে রিভিউ যেতে করেছিলাম, এখন আর রিভিউ করবো, ডিরাইভ করবো না, আমরা জাস্ট টাচ করে যাব, মানে কোন জায়গাটা কি ছিল। তো প্রথমে এই জায়গাটা তোমাদের পড়াইছে কিনা আমি জানি না, এটা একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি ছিল। আচ্ছা, তো এখানে ওরা একটা ধরে নিয়েছে যে ফার্স্ট স্টেপ, we will consider a free electron confined to 3-dimensional infinite potential well. তাহলে 1-dimensional potential well যদি চিন্তা করো, সেটা এরকম হয়, ঠিক আছে? তার সাইজটা হয় কি এক্স ডিরেকশনে এ। তাহলে কনফাইন্ড মানে কি? এর মধ্যে ইলেকট্রনটা আছে, সে ডাইনেও যেতে পারতেছে না, বাঁয়েও যেতে পারতেছে না। তো এটারে যদি 3-dimensional ভার্সন হয়, তাহলে এই পটেনশিয়াল ওয়েলটাকে আমরা বলবো 3-dimensional potential well। এবং এদিকে ওয়েলের পটেনশিয়াল ব্যারিয়ারটা হচ্ছে ভি। তো সেই ভিটা যদি 1-dimensional হতো তাহলে সেটা এক্স হতো, 3-dimensional হতে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে 0 থেকে এ পর্যন্ত, এটা তো 0, আর বাইরে হলো ভি, ভি না, ওরা বলতেছে ইনফিনিটি, তাহলে এই জায়গায় হচ্ছে সে ইনফিনিটি, ইনফাইনাইট পটেনশিয়াল। ওরা বলছে বলার কথা না, ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েল সংজ্ঞা থেকেই চলে আসতেছে। তাহলে এক্স ডিরেকশনে এ পর্যন্ত, ওয়াই ডিরেকশনে এ পর্যন্ত, এবং জেড ডিরেকশনেও যদি ধরো এ পর্যন্ত এই পটেনশিয়াল ওয়েলটা থাকতেছে। তো এরকম একটা 3-dimensional পটেনশিয়াল ওয়েল যদি ফার্স্টে কনসিডার করে ভি ধরে নিল, যে ভেতরে 0, বাইরে তোমার ইয়ে ইনফিনিটি। তারপরে ওরা যে কাজটা করছিল, এটা তোমাদের পড়াইছে কিনা জানি না, এখানে এই 3.1 এ তো পড়াইছে অবশ্যই, 3.1 এ পটেনশিয়াল ওয়েলের প্রবলেম সলভ করছো, তখন একটা কন্ডিশন বের হয়েছিল 2me h কাট স্কয়ার k এই k। এই কেটা হচ্ছে তোমার সেই ওয়েভ ভেক্টর গুলা। তার মানে এই ইনফাইনাইট পটেনশিয়াল ওয়েলে কতগুলা পজিটিভ ইন্টিজার nx ny nz এর জন্য এই কন্ডিশনে তুমি পটেনশিয়াল ওয়েলের প্রবলেমটা সলভ করতে পারছো। পটেনশিয়াল ওয়েলের প্রবলেম সলভ করা মানে কি? পটেনশিয়াল ওয়েলটার জন্য যে এই আমরা যে ভি পটেনশিয়াল লিখলাম, এটা কোথায় খাটাবো? এটা খাটাবো শর্ডিঞ্জার ইকুয়েশনে। শর্ডিঞ্জার ইকুয়েশনটা কি? ডেল স্কয়ার সাই বাই ডেল এক্স স্কয়ার প্লাস টুয়াইস এম বাই এইচ কাট স্কয়ার ই মাইনাস সাই ই মাইনাস ভি, তারপর সাই ইজ ইকুয়াল টু 0। এটা এই শর্ডিঞ্জার ইকুয়েশনে, তারপর এই ভিটা খাটাবো, এই ভিটা। তো এই ভিটা খাটায় যখন সলভ করতে যাব, সলভ করতে গেলে
তোমরা 3-1 এ সলভ করছো, তখন সলভ করে এরকম একটা কন্ডিশন পাবা, সলভ করতে খেয়ে পাবা। তো কাজে ওখানে যেহেতু শর্টেজ ইকুয়েশনের মধ্যে একটা ই ছিল, ইটা হচ্ছে তোমার ওই যে ওয়েলের মধ্যে কনফাইন ইয়েটা তার এনার্জি। আমার মনে হয় আজকে এখানে শেষ করি, কালকে এই জায়গাটা থেকে আমরা রিভিউ করব। শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা।